শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ। এই সমীকরণটা আমাদেরকে কয়েকটা জিনিস ব্যাখ্যা করে, যেমন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, তারপরে হচ্ছে ডুয়াল ক্যারেক্টার অফ ইলেকট্রন, তারপরে বর্ণালী বা স্পেকট্রোস্কোপি। এই তিনটা জিনিস আমাদেরকে ব্যাখ্যা করে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। এই সমীকরণটা শ্রোডিঞ্জার 1926 খ্রিস্টাব্দে প্রস্তাব করে। আমরা একটু সমীকরণটাই লিখি। হ্যাঁ, সমীকরণটা হচ্ছে ডেল্টা ওয়াই স্কয়ার প্লাস স্কয়ার সাইন জেড স্কয়ার প্লাস 8 স্কয়ার এম ডিভাইডেড বাই 8 স্কয়ার প্লাস ই। আচ্ছা, আমরা ইকুয়েশনটা লিখে ফেললাম। এখানে হচ্ছে যে ডেল্টা স্কয়ার সাই ডেল্টা এক্স স্কয়ার। এই একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, বাদ বাকিগুলো আমরা বুঝে ফেলবো। এই একটা জিনিস এখানে কি, এখানে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় অন্তরক সমীকরণ বা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, এখানে কি করা হচ্ছে, প্রথমে এক্স, তারপরে ওয়াই, তারপরে হচ্ছে জেড। এটা হচ্ছে ত্রিমাত্রিক সমীকরণটা, হচ্ছে যে ইলেকট্রনের ত্রিমাত্রিক অবস্থানে কি করা হচ্ছে, এটা ডিফারেন্সিয়েশন করে নেওয়া হয়েছে। কয়বার? দুইবার। এই জন্য এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে সাই যেটা, সেটা হচ্ছে তরঙ্গ ফাংশন বা ওয়েভ ফাংশন। তরঙ্গ ফাংশন বা ওয়েভ ফাংশন। এইটা ত্রিমাত্রিক ভাবে ধারণা করা হয় এই সমীকরণটাতে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর। আর এই তিনটা অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে রয়েছে। আর কি আছে এখানে? এখানে আছে হচ্ছে এম। এমটা কি? এম হচ্ছে ইলেকট্রনের ভর। এইচ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ই হচ্ছে মোট শক্তি। ইউটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। আর এখানে এক্স ওয়াই এর পরিচয় দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে কি, যে এক্স এর সাপেক্ষে সাইকে এখানে কি করা হচ্ছে, দুইবার অন্তরীকরণ। এখানেও ওয়াই এর সাপেক্ষে বা ওয়াই অক্ষের সাপেক্ষে তরঙ্গ ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ। এখানে জেড এর সাপেক্ষে দুইবার। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তিটা তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তিটা হচ্ছে বিটুইন নিউক্লিয়াস আর হচ্ছে কক্ষপথের ইলেকট্রনের মধ্যে। নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ই, যেখানে ই হচ্ছে প্রোটনের চার্জ আর
জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা রিপ্রেজেন্ট করে হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে জেড সংখ্যক প্রোটনের চার্জ হচ্ছে জেড ই, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। এখন এখানে কি হবে, জেড ই ইন্টু ই, এবং এই দুটোর নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি ওই কক্ষপথের ব্যাসার্ধ আর, এটা হবে আর। তাহলে এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটাই হচ্ছে বিভব শক্তি, অর্থাৎ এখানে যদি আমি ইউ এর মান বসাই তাহলে এটা বসাবো জেড ই স্কোয়ার বাই আর। আচ্ছা, এখন এখান থেকে আমাদের যে দুইটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে সাই, আরেকটা হচ্ছে সাই স্কোয়ার। হ্যাঁ, সাই আরেকটা হচ্ছে সাই স্কোয়ার, দুইটা পার্ট। আচ্ছা, এই সমীকরণটাকে, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, সলভ করলে ই এর কিছু মিনিংফুল ভ্যালু পাবো। কার? ই। ইটা কি? ইটা হচ্ছে মোট শক্তি, ইলেকট্রনের মোট শক্তি। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করে ই এর কিছু অর্থবহ মান পাই, মিনিংফুল ভ্যালু পাই, সেগুলোকে বলা হয় হচ্ছে আইজেন ভ্যালু। আইজেন মান বা আইজেন ভ্যালু। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে সমাধান করে আমরা ই এর যেসব অর্থবহ মান পাবো, ই এর, এটাকে সলভ করলে ই এর যে অর্থবহ মান পাবো সেগুলোকে বলা হয় আইজেন মান বা আইজেন ভ্যালু। এই মানগুলো দ্বারা বোঝানো হয় যে নির্দিষ্ট শক্তির কক্ষপথ বা শক্তি স্তর, এগুলোকে আবার বলা হয় অরবিট। এই কথাটা, শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণকে সমাধান করলে ই এর যেসব অর্থবহ মান পাওয়া যায় তাকে আইজেন মান বলা হয়। এখন ই এর যে মানগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে পরমাণুতে কতগুলো নির্দিষ্ট শক্তির যে কক্ষপথ রয়েছে বা শক্তি স্তর, এগুলো বোঝায়। হ্যাঁ, অর্থাৎ প্রথম কক্ষপথের শক্তি, দ্বিতীয় কক্ষপথের শক্তি, এগুলো হচ্ছে কি নির্দিষ্ট। এই নির্দিষ্ট মানগুলোই হচ্ছে ই এর মান। এগুলোকে বলা হয় শক্তি স্তর, শক্তি স্তর। আর কি বলা হয়, অরবিট বলা হয়, অরবিট, অরবিট। তাহলে অরবিট বা শক্তি স্তর একই কথা। হ্যাঁ, এই মানগুলো থেকে পাওয়া যায়। তারপর এখন আরেকটা হচ্ছে আইজেন ফাংশন। আইজেন ফাংশন
সমাধানকৃত সমীকরণটাতে আমরা যদি এর মান বসাই, যে এর যে মানগুলো পাবো অর্থাৎ আইজেন মানগুলো পাবো, সে আইজেন মানগুলো বসালে কোথায়? এই সমীকরণে, হ্যাঁ, বসালে সাইয়ের যে মানগুলো পাবো, সাইয়ের যে মান পাবো সেগুলোকে বলা হয় হচ্ছে কি, সেটাকে বলা হয় হচ্ছে আইজেন ফাংশন। অর্থাৎ সাই এর মান এর অর্থবহ মানের জন্য, এর অর্থবহ মানের জন্য সাই এর সংশ্লিষ্ট বলা হয় আইজেন ফাংশন। তাহলে এর মান যেগুলো পাবো সমাধান করে সেটা হচ্ছে আইজেন মান, আর সাই এর ওই অর্থবহ মানগুলো বসানোর পর সাই এর যে মান পাবো সেটাকে বলা হয় আইজেন ফাংশন। একটা হচ্ছে আইজেন ফাংশন, একটা হচ্ছে আইজেন ভ্যালু। এখন এই সাই এর কিন্তু ফিজিক্যাল কোনো ভ্যালু নেই। সাই যেটা পেলাম সেটার কিন্তু ফিজিক্যাল কোনো ভ্যালু নেই। এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি। অর্থাৎ সাই রিপ্রেজেন্ট করে কি, তরঙ্গের বিস্তৃতি, তরঙ্গের বিস্তৃতি বা অ্যামপ্লিটিউড বলা হয় এটাকে, হ্যাঁ, বিস্তৃতি বা অ্যামপ্লিটিউড। আচ্ছা, কিন্তু সাই স্কয়ার, এটা হচ্ছে সাই, কিন্তু সাই স্কয়ার করলে যেটা পাবো সেটা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গের তীব্রতা, ইলেকট্রনের তরঙ্গের তীব্রতা। এই এই মানটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন পাওয়ার সর্বাব্য সরি লিখতে হবে, আমার মুখে আসতেছে না, ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য সর্বাধিক সম্ভাব্য অঞ্চল। এই কথাটার মানে কি, আমরা এখানে একটা কক্ষপথ আঁকলাম, এই কক্ষপথে ধরে নাও দুটো ইলেকট্রন রয়েছে, সেই দুটো ইলেকট্রন এই কক্ষপথের কোথায় পাওয়ার প্রবাবিলিটি বেশি সেটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে সাই স্কয়ার। আর এটা কি, এটা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গের তীব্রতা, এই মানটাই রিপ্রেজেন্ট করে যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন পাওয়ার সর্বাধিক সম্ভাব্য অঞ্চল, যেটাকে বলা হয় অরবিটাল। আমরা অরবিটাল গুলো জানি, সেগুলো হচ্ছে এস, পি, ডি, এফ এরকম, হ্যাঁ। অর্থাৎ এগুলোর যে ধারণা আসে সেটা আসে হচ্ছে কোত্থেকে, সাই স্কয়ার থেকে। এটাকে অরবিটাল নামকরণ করেন হচ্ছে বিজ্ঞানী সমারফিল্ড। আর এখান থেকে সাই স্কয়ার, যে ইলেকট্রন পাওয়ার সর্বাধিক সম্ভাব্য অঞ্চল, এই সম্ভাব্যতা হচ্ছে প্রায় 90 থেকে 95%। 100% না, 90 থেকে 95%, হ্যাঁ, ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা থাকে। তো এটা হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে এই কথাগুলো আসে।